অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশকে নির্দেশ প্রধানমন্ত্রীর। এবারের ঈদ যাত্রা বেশ চ্যালেঞ্জিং হবে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। এবং কারিগরি ও আন্তর্জাতিক মানের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার বললেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতি কিংবা সন্ত্রাসের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ব্যক্তি বা দল নয়, পুলিশই আইনের রক্ষক। আরও বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চায় সরকার। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় সেদিকেও নজর রাখার আহ্বান জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এ নিয়ে কারো মধ্যে কোনো সন্দেহ ও সংশয় থাকার কারণ নেই। এ সময় সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, পুলিশের সমস্যা সমাধান করতে চায় সরকার, কিন্তু বিগত দিনে অপ্রয়োজনীয় খরচের কারণে ঋণের বোঝা বেড়েছে। এ সময় পুলিশকে বিভিন্ন ক্ষেত্রে অর্থ সাশ্রয়ের আহ্বান জানান তিনি। আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম, যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। প্রশাসনের সকল পদেই কাজ করার পেশাদারী মানসিকতা থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিং এর জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। কোনো ব্যক্তি বা দল কিন্তু আপনাদের দল নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। নারীদের স্বনির্ভর হয়ে এগিয়ে যাওয়ার পথে রাষ্ট্র সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আজ রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নারীরা এগিয়ে গেলে পরিবারগুলো সচ্ছল হবে, একই সঙ্গে দারিদ্র্যের হারও কমবে। এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যরা তাদের নিরলস প্রচেষ্টায় সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছেন উল্লেখ করে সমিতির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কর্মের মাধ্যমে আগামীর প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখিয়ে দিতে সহায়তা করছেন। এবারের ঈদুল আজহায় বৃষ্টির পূর্বাভাস থাকায় ঘরমুখো মানুষের ঈদ যাত্রা বেশ চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন। জানান, বৈরী আবহাওয়ার কারণে বিশেষ করে পশুবাহী যানবাহনের চলাচল এবং মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে এবং মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় এবার ৬৯টি মোবাইল কোর্ট সক্রিয় থাকবে বলেও জানান তিনি। ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এবারের ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের ছুটির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি জানান, বিজিএমইএ নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পোশাক কারখানাগুলোতে পর্যায়ক্রমে ৩ থেকে ৪ দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আমরা এবার আশঙ্কা করছি যে বৃষ্টি হতে পারে। তো বৃষ্টিটা যদি হয় তখন কিন্তু আপনার যানজট হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়। তখন পুলিশ ও রাস্তায় অনেক সময় পর্যাপ্ত রাখা যায় না। তারপর যানজট, জনজট, এই সব কিছুর পরিস্থিতিতে আমাদের গতবার একদিনের ঝড় বৃষ্টি আমাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। এবার যেহেতু সিজনটাই এরকম, অতএব এই ধরনের সম্ভাবনা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সেইগুলি আমরা বিবেচনায় রেখেছি।
দেশের ৬৫% তরুণকে সম্পদে রূপান্তর করতে কারিগরি ও আন্তর্জাতিক মানের শিক্ষাকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা খাতে বড় ধরনের সংস্কারের কাজ চলছে বলেও জানান তিনি। আজ রাজধানীতে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর ও এডুকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চ শিক্ষা বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই উদ্যোগের ফলে দুই দেশের গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পরে এক্সপোতে অংশ নেওয়া পাকিস্তানের 20টি বিশ্ববিদ্যালয়ের স্টল ঘুরে দেখেন তিনি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তার মধ্যে তিনি কারিগরি শিক্ষাকে আরও অধিকতর গুরুত্ব দিচ্ছেন এবং ইতিমধ্যেই আমাদের নির্বাচনী এজেন্ডায় শিক্ষার বিষয়ে ব্যাপক কাজ করার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন এবং আমরা কাজ করব ওনার নির্দেশে, এই আশ্বাস আপনাদের দিতে পারি। দেশের সংখ্যালঘুদের জানমাল ও নিরাপত্তা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এদেশের সংখ্যালঘুদের উপর কোনো ধরনের অত্যাচার বা নির্যাতন তিনি বরদাস্ত করবেন না এবং প্রয়োজনে এই লক্ষ্য পূরণে তিনি নিজের মন্ত্রিত্ব ছেড়ে দিতেও দ্বিধা করবেন না। পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অজুহাত তুলে বাংলাদেশে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী হজের খরচ নিয়ে সরকারের ইতিবাচক পরিকল্পনার কথাও তুলে ধরেন। বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। জ্বালানি সংকট সমাধান না হলে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আজ বনানীতে আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। বলেন, জ্বালানি সমস্যার সমাধান করতে না পারলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে না। এ সময় এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করার মতো পরিবেশ রাখা হয়নি এবং এর জন্য আমলাতন্ত্র দায়ী। ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে AI প্রযুক্তি ব্যবহার করে ৩০০-র অধিক মামলা দেয়া হয়েছে এবং এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন ১,০০০-এর বেশি মামলা দেয়া যাবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। দুপুরে রাজধানীর এয়ারপোর্টে সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক লাইট উদ্বোধন শেষে একথা জানান তিনি। এ সময় ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ক্রসিং বা উল্টো পথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা দেয়া হবে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। যাদের টিকা দেওয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হতে 4 সপ্তাহ সময় লাগবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, এরপর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে। সকালে বরিশালের সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার হল সবার জন্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা। তিনি আরও বলেন, 4 বছর পর পর হামের টিকা দেওয়ার কথা ছিল, কিন্তু 2020 সালের পর এর ধারাবাহিকতা না থাকায় হাম বর্তমানে ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। দ্বিতীয় যমুনা সেতু ও ভোলা বরিশাল সেতুর নিয়ে অগ্রসর হচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে শরীয়তপুরে পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় মন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে।
৩৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে। বৈদেশিক ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে ২০ লাখ কোটি টাকার উপরে। এর মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে সরকারকে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিদেশি দাতা সংস্থা যারা বড় বড় প্রকল্পে সহযোগিতা করত তারা এখন অনীহা প্রকাশ করছে ১৮ বছরের দুর্নীতির কারণে। অর্থের অপচয় হয়েছে আমি যতটুকু বুঝি, দুর্নীতি হয়েছে আমি যতটুকু দেখেছি, কিন্তু পদ্মা সেতুটা হয়েছে। অর্থের ব্যয় কমানো যেত, আরো স্বচ্ছতার সাথে করা যেত, সেটাই জনগণের দাবি ছিল, করা যায়নি। যারা করতে পারেনি দায়বদ্ধতা তাদের, এবং যারা এখানে অর্থের অপচয় করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়ার দাবি রাখে। শুধু আনুষ্ঠানিকতা দিয়ে এই সরকার কাজ করবে না, এই সরকার টেকসই উন্নয়ন চায়, জবাবদিহিমূলক শাসন চায়। আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলো। দুপুরে লালমনিরহাট স্টেডিয়ামে চাকরি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন ত্রাণমন্ত্রী। মেলায় তাৎক্ষণিক সাক্ষাৎকারের ভিত্তিতে জেলার ১,০০০ তরুণ তরুণীকে প্রাণ আরএফএল-এর বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হয়। আমাদের লক্ষ্য রয়েছে যে আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের একটা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। ধীরে ধীরে ইনশাআল্লাহ ৫ বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। যে জনগণ যেহেতু বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, এই ম্যান্ডেটের আলোকে আগামী দিনে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের অভিপ্রায় আমরা এগিয়ে যাচ্ছি। জনগণের সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি এই বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা অর্জন করেছে সে আকাঙ্ক্ষা ধীরে ধীরে বাস্তবায়ন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরমেন্স ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে ১ বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার আব্দুর রাজ্জাক। বিসিবির নতুন পরিকল্পনায় এইচপি ইউনিটের কোচিং স্টাফে যুক্ত হলেন তিনি। এর আগে এইচপি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ সালাউদ্দিন। কোচিং প্যানেলে আরও আছেন সোহেল ইসলাম, তুষার ইমরান, কলিমোর, রাজিন সালে ও তালহা জুবায়ের। আগামী জুনে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন দায়িত্বে কাজ শুরু করবেন রাজ্জাক। ১ জুন শুরু হবে এইচপি দলের ক্যাম্প, আর ৩ জুন বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে এ দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে বগুড়া ও রাজশাহীতে। এরপর ২টি ৪ দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এদিকে হোম সিরিজ শেষে জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা এবং আগস্টে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ এইচপি দল। টানা ২ ম্যাচে গোল করে আবারও আলোচনায় নেইমার। সুদামেরিকানায় রেকোলেটার বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচে গোল করেছিলেন তিনি। এবার ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ জয়ে গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। সব মিলিয়ে চলতি মৌসুমে সান্তোসের হয়ে ১৩ ম্যাচ খেলে ৬ গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন নেইমার। আর সর্বশেষ ১৭ ম্যাচে করেছেন ১১ গোল ও ৪ অ্যাসিস্ট। এমন পারফরমেন্সের পর ব্রাজিলের বিশ্বকাপ দলে ফেরার সম্ভাবনাও জোরালো হচ্ছে নেইমারের। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, কার্লো আনচেলোত্তির ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাচ্ছেন নেইমার। আগামী ১৮ মের মধ্যে ঘোষণা হবে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড। এদিকে দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু নেইমারকে নিয়ে মেসির প্রত্যাশা, ব্রাজিলিয়ান তারকা আবারও নিজের সেরা ছন্দে ফিরবেন এবং বিশ্বকাপের মঞ্চে আলো ছড়াবেন। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশকে নির্দেশ প্রধানমন্ত্রীর। এবারের ঈদযাত্রা বেশ চ্যালেঞ্জিং হবে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। এবং কারিগরি ও আন্তর্জাতিক মানের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।